আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা সি প্রোগ্রামের কিছু বেসিক বিষয় সম্পর্কে জানব। আমরা আমাদের এই অধ্যায়ে অর্থাৎ এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায়ে আমাদেরকে সি প্রোগ্রাম করতে হয়, তবে প্রোগ্রামের কিছু বেসিক নিয়মকানুন রয়েছে যেগুলো থেকে সাধারণত আমাদের এমসিকিউতে প্রয়োজন হয়। আবার আমরা যদি বেসিক বিষয়গুলো জানি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সৃজনশীলের যে প্রশ্নের আনসার সেগুলো খুব সহজেই বুঝতে পারি। সো চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। এটি একটা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। আমরা প্রোগ্রামিং ভাষার প্রজন্মগুলোতে পড়েছি যে প্রোগ্রামিং ভাষার 5টা প্রজন্ম, তার মধ্যে সি একটা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষা। সি ভাষাটি তৈরি হয়েছে কিছু ফাংশনের সমন্বয়ে। সি ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে, কারণ এতে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের উভয় ভাষার সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায়। তাছাড়া প্রোগ্রামিং ভাষার ব্যাকরণ বোঝার জন্য সি সবচেয়ে জনপ্রিয়, তাই সিকে মাদার অব অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই প্রশ্নটা সাধারণত আমাদের খতে আসে যে সিকে মাদার অব অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, ব্যাখ্যা করো। সো তোমরা চাইলে এই অংশটা স্ক্রিনশট রেখে দিতে পারো। এই প্রশ্নটার উত্তরের জন্য এই অংশটাই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখি আমরা সি ভাষার বৈশিষ্ট্যগুলো। ওকে, তারপর আসি আমরা সি ভাষার বৈশিষ্ট্যসমূহ। সি প্রোগ্রাম করার সময় আমাদের কিছু নিয়মকানুন মেনটেন করে প্রোগ্রামটা করতে হয়। সো আমরা সেই বৈশিষ্ট্যগুলো আজকে জানবো যে সি ভাষার বা সি প্রোগ্রাম করার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমত দেখো, সি প্রোগ্রামের ভাষা শুরু হয় মেইন ফাংশনের মাধ্যমে। মেইন লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটাকে বলা হয় মেইন ফাংশন। মেইন ফাংশনের মাধ্যমে সি প্রোগ্রামের কাজ শুরু হয়। তারপর মেইন ফাংশনের স্টেটমেন্টগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয়, অর্থাৎ তুমি ফাংশনের যাবতীয় কাজকর্ম মেইন ফাংশনের পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবে এবং তোমার প্রোগ্রামটা শেষ হওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের অনেক সময় এমসিকিউতে আসে যে ফাংশনের স্টেটমেন্টগুলো কোন বন্ধনীর মধ্যে লিখতে হয়, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয়। এরপর দেখো, প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। এটা সি প্রোগ্রামের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমাদেরকে সেমিকোলন দিতে হবে। যদি পরীক্ষার খাতায় তোমরা সেমিকোলন ভুল করে না দাও সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাবে। তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লু যে প্রতিটি স্টেটমেন্টের শেষে আমাদেরকে কী করতে হবে, সেমিকোলন দিতে হবে। তারপরে দেখো, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, তাই সব প্রোগ্রাম ছোট হাতের অক্ষরে লিখতে হয়। আমরা যখন সি প্রোগ্রাম করব দেখব যে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট বা প্রতিটি ফাংশন আমাদেরকে ছোট হাতের অক্ষরে লিখতে হবে, স্মল লেটার লিখতে হবে। কারণ সি একটা কেস সেন্সিটিভ ভাষা, এখানে আমাদের বড় হাতের অক্ষর ইউজ করলে আমাদের সি ভাষা কিন্তু হবে না, অর্থাৎ সি প্রোগ্রামে ভুল হবে। এজন্য সি ভাষা কিসে লিখতে হয়, সবসময় ছোট হাতের অক্ষরই লিখতে হবে। তারপরে দেখি সি ভাষায় পর্যাপ্ত পরিমাণ লাইব্রেরি ফাংশন ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। সি ভাষায় পর্যাপ্ত পরিমাণ কম্পাউন্ড অপারেটর রয়েছে। কম্পাউন্ড অপারেটর মানে একাধিক অপারেটর যখন একসাথে কাজ করে, যেমন প্লাস ইকুয়াল বা মাইনাস ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এই অপারেটরগুলো যখন একাধিক একসাথে বসবে, লেস দেন ইকুয়াল চিহ্নগুলোকে এভাবে আমাদেরকে আলাদা করে দেখাতে হবে। তারপর সি প্রোগ্রামের ফাংশনের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, অর্থাৎ আমরা যখন ফাংশনগুলো করব বা সি প্রোগ্রাম করব তখন দেখব যে স্টেটমেন্টগুলোর মধ্যে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। ঠিক আছে, কোনো স্পেস ব্যবহার করা যাবে না। সি ভাষার অনুবাদের জন্য কম্পাইলার ব্যবহার করা হয়। আমরা অনুবাদক প্রোগ্রাম পড়ানোর সময় দেখেছিলাম যে অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের রয়েছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। তার মধ্যে সি ভাষা অনুবাদের জন্য কম্পাইলার ব্যবহার করা হয়। যেমন সি ভাষার জনপ্রিয় কম্পাইলারগুলো তুর্বো সি, কুইক সি বা বোরল্যান্ড সি ইত্যাদি। এগুলো থেকে সাধারণত এমসিকিউ আসে। তবে আমাদের এই বৈশিষ্ট্যগুলো জানা থাকতে হবে প্রোগ্রাম বোঝার জন্য বা প্রোগ্রাম করার সময় নিয়মকানুনগুলো জানার জন্য আমাদেরকে সি ভাষার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বুঝতে হবে। এখন আসি সি প্রোগ্রামের গঠন বা স্ট্রাকচারটা কেমন হয়। সি প্রোগ্রাম লিখতে হয় কিছু ফাংশনের সমন্বয়ে, এটা আমরা আগেও জেনেছি। ফাংশনের কাজগুলো লেখা থাকে লাইব্রেরি ফাইলে, অর্থাৎ আমরা যখন ফাংশনের কোনো কাজ করব তখনই সেই ফাংশনের কাজগুলো একটা ফাইলে লেখা থাকবে এবং সেই ফাইলটাকে আমাদেরকে উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। তার জন্য ফাংশনের কাজগুলো লেখা থাকে লাইব্রেরি ফাইলে, তাই যে কোনো সি প্রোগ্রাম লেখার পূর্বে সেই প্রোগ্রাম ব্যবহৃত ফাইলগুলো ডিক্লেয়ার করে নিতে হয়। যেমন কিছু ফাইল রয়েছে, যেমন হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড stdio.h, ইনক্লুড conio.h বা ইনক্লুড math.h। এক একটা ফাইলের এক এক ধরনের কাজ থাকবে। আমরা এটা প্রোগ্রাম করার সময় বিস্তারিত জানবো। তবে এই তিনটা ফাইল, এবং এই ফাইলের মধ্যে কি থাকে, বিভিন্ন ফাংশনের কাজ লেখা থাকে। সো এই জন্য যে ফাংশনের যেই ফাইলটাতে অন্তর্ভুক্ত আছে সেই ফাইলটা আমাদেরকে উপরে দেখিয়ে দিতে হবে। তারপর প্রোগ্রামে কোনো কনস্ট্যান্ট থাকলে তাও শুরুর দিকেই ডিফাইনের মাধ্যমে, হ্যাশট্যাগ ডিফাইনের মাধ্যমে ডিক্লেয়ার করে দিতে হবে।
যেমন ধরো আমরা যখন বৃত্তের অঙ্কগুলো করব, বৃত্তের অঙ্কের মধ্যে পাইয়ের একটা মান রয়েছে 3.1416 এবং এটা হচ্ছে একটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। এই ধরনের ধ্রুবক মান যদি কোনো অঙ্কের ভেতরে থাকে, তখন সেই অঙ্কটা করার সময় আমাদেরকে প্রোগ্রামে ডিফাইন দিয়ে সেই মানটাকে হচ্ছে কী করতে হবে, ডিক্লেয়ার করে নিতে হবে। অর্থাৎ কোনো কনস্ট্যান্ট থাকলে সেটা আমাদেরকে উপরেই দেখিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে প্রত্যেক সি প্রোগ্রামে অবশ্যই মেন ফাংশন থাকতে হবে, এটা আমরা আগের ইয়েতেও দেখেছি। তারপর হচ্ছে মেইন ফাংশনের সেকশনের দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয় এক্সিকিউটেবল অংশ স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্টের অংশ শেষে হচ্ছে কী করতে হয়, সেমিকোলন দিতে হবে। প্রোগ্রামে বিভিন্ন ভ্যারিয়েবল বা চলক ডেফিনেশনের জন্য কিওয়ার্ড লিখতে হয়, যেমন আইএনটি মানে হচ্ছে ইন্টিজার আর ফ্লোট। আমরা সাধারণত ইন্টিজার এবং ফ্লোট ব্যবহার করি হচ্ছে আমাদের কিওয়ার্ডের মধ্যে ব্যবহৃত চলকগুলো হচ্ছে ডিফাইন করব। অর্থাৎ এই দুইটার কাজ হচ্ছে, ইন্টিজার বা ফ্লোট এগুলো হচ্ছে কিওয়ার্ড বলা হয়, আর কিওয়ার্ডের কাজ হচ্ছে কিওয়ার্ডের মধ্যে আমাদেরকে একটা ম্যাথ করার সময় যে চলকগুলো আমরা ব্যবহার করব সেই প্রত্যেকটা চলক হচ্ছে আমাদেরকে কিওয়ার্ডের মধ্যে কী করতে হবে, ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, সো এই জন্য কি প্রোগ্রামে বিভিন্ন ভ্যারিয়েবল বা চলক ডেফিনেশনের জন্য কিওয়ার্ড লিখতে হয়, যেমন ইন্টিজার বা ফ্লোট। তারপরে দেখো একই স্টেটমেন্টের একাধিক চলক থাকলে তা কমা দ্বারা পৃথক করতে হয়। একটা ম্যাথ করার সময় যদি একাধিক চলক থাকে, সেগুলোকে আমাদের ইন্টিজারের মধ্যে হচ্ছে কি করে মানে কমা ব্যবহার করে হচ্ছে পৃথক করতে হবে। সি প্রোগ্রামে অপারেটরগুলো ভিন্নভাবে লিখতে হয়, যেমন প্লাস, মাইনাস আর ইনটুটাকে হচ্ছে এভাবে স্টার চিহ্নের মতো করে দেখাতে হবে, স্ল্যাশ দিয়ে হচ্ছে ভাগ বোঝাতে হবে, সমান চিহ্ন থাকলে আমাদেরকে ডাবল ইকুয়াল দিতে হবে। অর্থাৎ অপারেটরগুলো এভাবে ভিন্নভাবে লিখতে হবে। তারপরে দেখো নট ইকুয়ালস টু, এই যে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে হচ্ছে ইকুয়ালস টু থাকলে এটাকে বুঝবো আমরা নট ইকুয়ালস টু। লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল এগুলোকে হচ্ছে আমাদেরকে আলাদাভাবে চিহ্ন করে বোঝাতে হবে। অর্থাৎ লেস দেন আলাদা, ইকুয়ালটা হচ্ছে আলাদা। তারপর হচ্ছে দুইটা সমান্তরাল চিহ্ন, এটাকে হচ্ছে অর বোঝানোর জন্য দুইটা অ্যান্ড সাইন দিয়ে হচ্ছে আমরা অ্যান্ড বোঝাবো, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে হচ্ছে আমরা নট বোঝাবো, এবং এই পার্সেন্ট দিয়ে হচ্ছে আমরা মোড বা হচ্ছে ভাগশেষের কাজ করার জন্য আমরা এই পার্সেন্ট ব্যবহার করব। খেয়াল রাখবে যে অপারেটরগুলো হচ্ছে এভাবে আমাদেরকে লিখতে হবে, পরিবর্তন করে লিখতে হবে। তারপরে দেখো কন্ডিশনাল প্রোগ্রাম লেখার জন্য ইফ, এলস ইফ, নেস্টেড ইফ বা ইফ এলস ইফ ইত্যাদি স্টেটমেন্ট ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন কোনো প্রোগ্রাম করব এবং সেটা যদি কন্ডিশনাল হয়, শর্ত সাপেক্ষে যে প্রোগ্রামগুলো আমাদেরকে করতে হবে সেগুলো শর্ত বোঝানোর জন্য ইফ, এলস ইফ বা ইফ এলস ইফ এই ধরনের স্টেটমেন্টগুলো হচ্ছে কী করতে হবে, ব্যবহৃত হবে। তারপর হচ্ছে লুপ প্রোগ্রাম লেখার জন্য ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, গো টু লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। আমরা এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। আমরা যখন হচ্ছে প্রোগ্রাম করব তখন সবগুলো বিষয় হচ্ছে ডিটেলসে বুঝবো। তো এখানে হচ্ছে আমরা কি করলাম, ক্লুটা শুধু তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে সি প্রোগ্রামে আসলে মূলত স্ট্রাকচারটা কেমন হয়। এখন আমরা সি প্রোগ্রামের একটা সাধারণ স্ট্রাকচার দেখব বা গঠন দেখব, যে কোন স্ট্রাকচার আমাদেরকে হচ্ছে প্রোগ্রামটা করতে হবে। খেয়াল করো, যে কোনো প্রোগ্রাম করার সময় আমাদেরকে উপরে হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড stdio.h এই ফাইলটা হচ্ছে দেখাতে হবে। কেন? কারণ এই ফাইলটার মধ্যে scanf অর্থাৎ ইনপুটের ফাংশন এবং printf আউটপুটের ফাংশনের কাজ থাকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ইনক্লুড stdio.h এর মধ্যে scanf এবং printf এর ফাংশনের কাজ লেখা থাকে। scanf আমাদেরকে ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করতে হয় এবং printf হচ্ছে আউটপুট দেখানোর জন্য। তাহলে আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রত্যেকটা প্রোগ্রামই আমাদেরকে ইনপুট দেখাতে হয় এবং আউটপুট বের করতে হয়, যার জন্য এই ফাংশনগুলোর কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই থাকে। এজন্য হচ্ছে কী করতে হবে, আমাদেরকে উপরে এই ফাইলটা উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। তার মানে এই ফাইলের ভিতরে যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের কাজ হচ্ছে আমাদের এই প্রোগ্রামে প্রয়োজন হবে। বুঝাতে পেরেছি কিনা, যে যেই প্রোগ্রামে যে ফাংশনের কাজটা থাকবে সেই ফাংশনটা যে ফাইলে থাকবে সেই ফাইলটাকে উপরে দেখাতে হবে। তার মানে এই স্ক্যানএফ এবং প্রিন্টএফের কাজ আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামে হচ্ছে করতে হয়। এজন্য প্রত্যেকটা প্রোগ্রামের উপরে আমাদেরকে এই stdio.h এই ফাইলটাকে হচ্ছে দেখিয়ে দিতে হবে, কারণ এই ফাইলের মধ্যে ইনপুট এবং আউটপুটের ফাংশনের কাজ থাকে। আবার রিটার্ন জিরো এটারও কিন্তু কাজ থাকে হচ্ছে stdio.h এর মধ্যে। আমাদের সাধারণত স্টপ করার জন্য বা একটা প্রোগ্রাম ঠিকঠাক মতো শেষ হয়েছে এটা বোঝানোর জন্য হচ্ছে রিটার্ন জিরোটা ব্যবহার করতে হয়। তার জন্য কি করতে হবে, আমাদেরকে stdio.h এই ফাইলটাকে অবশ্যই উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। এরপরে দেখো আমাদেরকে ইন্টিজার মেইন অর্থাৎ মেইন ফাংশন, এই মেইন ফাংশন দিয়ে হচ্ছে আমাদেরকে প্রোগ্রাম শুরু করতে হবে। মেইন ফাংশনের পর আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিয়ে হচ্ছে প্রোগ্রামের কাজ স্টার্ট করতে হবে। ঠিক আছে, তার মানে উপরের যে ফরম্যাটটা আমি লিখেছি এটা সাধারণত সকল প্রোগ্রামেই তোমাদেরকে দেখাতে হবে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামের উপরে প্রত্যেকটা প্রোগ্রামই হচ্ছে আমাদেরকে এই ইনক্লুড stdio.h এই ফাইলটা দেখাতে হয় এবং মেইন ফাংশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদেরকে হচ্ছে প্রোগ্রাম শুরু করতে হয়।
আচ্ছা, এরপরের যে ফরম্যাট, এটার ভিতরে কিন্তু অনেক কিছু চেঞ্জ আছে, তবে এখানে যে বিষয়টা আমি দেখিয়েছি যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ, অর্থাৎ আমাদের ইনপুট এবং আউটপুটের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা একটু খেয়াল করবে। আমাদেরকে স্ক্যানএফের আগে হচ্ছে ইন্টিজার বা কিওয়ার্ড দেখাতে হবে। এখন স্ক্যানএফের কাজ কি? স্ক্যানএফের কাজ হচ্ছে আমাদেরকে ডাটা ফরম্যাট আকারে হচ্ছে এগুলো উপস্থাপন করতে হয়। যেমন ধরো আমি বলেছিলাম যে আমাদেরকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিওয়ার্ড যেমন ধরো ইন্টিজার, এই ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড, ইন্টিজার হচ্ছে একটা কিওয়ার্ড। এখন আমাদেরকে বলল যে এ এবং বি এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখতে। ঠিক আছে, তো ধরে নাও আমি এ সংখ্যাটাকে যোগ করব এবং বি সংখ্যাটাকে যোগ করব। যোগ করে যে আউটপুটটা পাবো সেটাকে আমি ধরলাম যে টি। ঠিক আছে, খেয়াল করবে আমি কি করেছি, এ এবং বিকে ইনপুট হিসেবে দিব এবং টি হচ্ছে আউটপুট হিসেবে দেখাবো। তার মানে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটাতে এই তিনটা চলকের ব্যবহার হবে, এই জন্য আমি তিনটা চলকে হচ্ছে ইন্টিজারে দেখিয়ে দিব। দেখানোর পর আমাদেরকে আমরা কি পড়েছিলাম যে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। এই মেইন ফাংশনের আগে পর্যন্ত নয়, মেইন ফাংশনের আগে পর্যন্ত নয়, বরং এই সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে হচ্ছে যতটা স্টেটমেন্ট লিখবো প্রত্যেকটা শেষে হচ্ছে সেমিকোলন দিতে হবে। তার মানে ইন্টিজারের এই লাইনের শেষে হচ্ছে আমাদেরকে সেমিকোলন দেখাতে হবে। আচ্ছা, ইন্টিজারে দেখালাম আমরা কি, যে এই ম্যাথটা করার জন্য বা দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমাদের কি কি চলক প্রয়োজন, সেই সবগুলো চলক হচ্ছে আমরা উপরে দেখিয়ে দিলাম। এখন আসি আমরা স্ক্যানএফের কাজ হচ্ছে কি, ইনপুট দিব। এখন আমরা এখানে কোন কোন চলকটা ইনপুট দিব, দেখো এ এবং বি এই দুইটা চলককে হচ্ছে আমরা ইনপুট দিব। তার মানে আমাদের ইনপুট হবে দুইটা চলক। তো যতটা চলক ইনপুটে হবে এখানে ততটা পার্সেন্ট ডি দিতে হবে। খেয়াল করবে এই যে ইনভার্টেড কমাটার মধ্যে আমাদের কি করতে হবে, এই ডাটা ফরম্যাটের জায়গায় হচ্ছে ততটা পার্সেন্ট ডি দিতে হবে। পার্সেন্ট ডি মানে বোঝায় ডেসিমাল নাম্বার, তার মানে আমাদেরকে দুইটা ডেসিমাল নাম্বার হচ্ছে ইনপুট দিতে হবে। এই যে পার্সেন্ট ডি এবং এই পার্সেন্ট ডি এবং পার্সেন্ট ডি এই ডেসিমাল নাম্বারগুলো দেখানোর আগে বা ডাটা ফরম্যাটগুলো দেখানোর আগে এগুলোর মধ্যে কোনো কমা চিহ্ন হবে না। তার মানে আমাদের কি করতে হবে, স্ক্যানএফ লেখার পর আমরা যতটা চলক ইনপুটে দিব এখানে ততটা পার্সেন্ট ডি দেখাতে হবে। আচ্ছা, এটা করার পরে হচ্ছে নাম সিস্টেম হচ্ছে যে অ্যানসাইন দিয়ে আমাদেরকে ভেরিয়েবল নেমটা লিখতে হবে। ঠিক আছে, অ্যানসাইন দিয়ে ভেরিয়েবল নেম। এখন ভেরিয়েবল নেমের জায়গায় কী হবে তাহলে, প্রোগ্রাম করার সময় আমরা যেহেতু এ এবং বি দুইটা চলককে ইনপুট হিসেবে দেখাচ্ছি, তার মানে আমাদেরকে অ্যানসাইন দিয়ে দিতে হবে এ কমা অ্যানসাইন দিয়ে বি। ঠিক আছে, আমাদের দুইটা চলক প্রয়োজন, এই জন্য আমরা দুইটা চলকে কী করলাম, ভেরিয়েবল নেমের জায়গায় হচ্ছে বসিয়ে দিলাম এবং এই চলকগুলো দেখানোর সময় হচ্ছে মাঝখানে আমাদেরকে কমা দিতে হবে। তাহলে এই যে আমি লাইনটা দিয়েছি এই সম্পূর্ণ লাইনটা হচ্ছে ইনপুটের ফাংশন হিসেবে কাজ করবে। তাহলে খেয়াল করো আমি আবার কিভাবে করেছি। প্রথমে ইন্টিজার আমরা কি দেখিয়েছি, কিওয়ার্ডের মধ্যে আমাদের সবগুলো চলক হচ্ছে দেখিয়ে দিলাম যে এই ম্যাথটা করার জন্য কোন কোন চলক প্রয়োজন। এরপরে হচ্ছে আমরা স্ক্যানএফের ভিতরে দুইটা চলক আমরা ইনপুটে দিব, এই জন্য পার্সেন্ট ডি দিয়েছি দুইটা। এখানে যদি ইন্টিজার হয় এখানে হবে পার্সেন্ট ডি, আর এখানে যদি ফ্লোট হয় এখানে হবে পার্সেন্ট এফ। আমি ফ্লোটটা সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তবে এখানে আমরা কি ব্যবহার করেছি, ইন্টিজার ব্যবহার করেছি, তার জন্য আমরা এখানে কি করেছি, পার্সেন্ট ডি দিয়েছি। কয়টা হবে, যতটা ইনপুটে হবে ততটা পার্সেন্ট ডি। ইনপুট আমাদের এ এবং বি দুইটা চলক, এই জন্য আমরা পার্সেন্ট ডি দিয়েছি কয়টা, দুইটা, এবং ইনভার্টেড কমা এবং কমা দিয়ে আমাদেরকে অ্যানসাইন দিয়ে চলকের নামগুলো দেখিয়ে দিতে হবে। এই জন্য অ্যানসাইন এ এবং অ্যানসাইন বি, অর্থাৎ এ বি এবং দুইটা চলককে হচ্ছে কি করেছি আমরা অ্যানসাইন দিয়ে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ইনপুটের স্টেটমেন্ট গেল। এখন আসি আমরা প্রোগ্রাম করার জন্য, অর্থাৎ যে স্টেটমেন্টটা, যে সূত্রটা, আমরা কি বললাম যে আমাদেরকে এই এ এবং বি যোগ করে একটা যোগফল দেখাতে হবে। তার মানে টি ইকুয়ালস টু এ প্লাস বি, টি ইকুয়ালস টু এ প্লাস বি। এই প্রসেসিংটা হচ্ছে এই অঙ্কটার মধ্যে হবে, অর্থাৎ আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের প্রসেসিংটা হচ্ছে টি ইকুয়ালস টু এ প্লাস বি। এ এবং বি যোগ করবে এবং একটা আউটপুট কি হবে, টি বের হবে, এবং এটা যেহেতু একটা স্টেটমেন্ট এবং এটা শেষে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এই স্টেটমেন্টটা দেখানোর পর এখন আমাদেরকে এই যে টিটা, অর্থাৎ এ এবং বি যোগ করার পর তো একটা আউটপুট বের করবে টি, সেটা আমাদেরকে দেখাতে হবে আউটপুটের মধ্যে। তার মানে এখন আমাদেরকে প্রিন্টএফের ভিতরে কাজ করতে হবে। এই যে ডাটা ফরম্যাট, এখানে এখন আমরা কি বসাবো, ডাটা ফরম্যাট অনুযায়ী হচ্ছে আমরা বসাবো যে কতটা আউটপুট হবে, একটা আউটপুট হবে। ইনপুট ছিল দুইটা, এই জন্য দুইটা পার্সেন্ট ডি, আর আউটপুট হবে একটা, এই জন্য প্রিন্টএফের মধ্যে আমরা এখন আউটপুটের জন্য পার্সেন্ট ডি বসাবো কয়টা, একটা, এই যে পার্সেন্ট ডি। ঠিক আছে, পার্সেন্ট ডি এবং ইনভার্টেড কমা দিলাম, এখানে হচ্ছে কমা থাকবে। এখন আসি পার্সেন্ট ডি দিলাম কিসের জন্য, একটা চলক আউটপুট হিসেবে দেখাবে এটার জন্য, আর এখানে ভেরিয়েবল নেমের জায়গায় কি হবে,
আমাদেরকে চলকটা দেখাতে হবে। তার মানে ইনপুট দেখানোর সময় আমরা অ্যান্ড সাইন দিয়ে চলকের নাম দেখিয়েছি, আর আউটপুট দেখানোর সময় অ্যান্ড সাইন ছাড়া হচ্ছে চলকের নামটা দেখাতে হবে। তাহলে ভেরিয়েবল নেমের জায়গায় আমরা কি বসাবো, এখানে টি বসাবো, অর্থাৎ যে চলকটা আমাদের আউটপুট হিসেবে দেখাবে সেই চলকটাকে আমরা কি করব, এখানে দেখিয়ে দিব। এবং শেষে কিন্তু আমাদের কি আছে, এই যে সেমিকোলন দেওয়া আছে, ঠিক আছে, সেমিকোলন দেখাতে হবে। ওকে, তাহলে এই লাইনটা কিসের জন্য করলাম আমরা, কিসের জন্য করেছি, এটা হচ্ছে আউটপুট প্রদর্শন করার জন্য করেছি। আচ্ছা, তাহলে আউটপুট প্রদর্শন করার পর আমাদের ম্যাথ শেষ বা আমাদের প্রোগ্রাম শেষ, সেজন্য আমরা কি করব, এখন সম্পূর্ণভাবে শেষ হয়েছে যেন আমরা রিটার্ন 0 দিয়ে হচ্ছে এটা শেষ করে দিব। এখন খেয়াল করো, এখানে যে আমি প্রোগ্রামটা করলাম, এই প্রোগ্রামটাতে প্রথমে কি দেখানো আছে, ইনক্লুড stdio.h, এটা কিসের জন্য, ফাইল বা এই ফাইলের ফাংশন ভিতরে আছে, এই জন্য হচ্ছে আমরা উপরে ফাইল দেখাতে হবে। তারপর হচ্ছে মেন ফাংশন দিয়ে কাজ শুরু করতে হবে। ইন্টিজার কিওয়ার্ডের মধ্যে সবগুলো চলক দেখাতে হবে। স্ক্যানএফ ইনপুটের মধ্যে যতটা চলক ইনপুট হবে এখানে ততটা % ডি, এবং চলকগুলোকে অ্যানসাইন দিয়ে হচ্ছে আমাদেরকে দেখাতে হবে। তারপর দেখো আমাদেরকে স্টেটমেন্ট অনুযায়ী সূত্রটা লিখতে হবে। তারপর হচ্ছে আউটপুট হিসেবে প্রিন্টএফের মধ্যে আমাদেরকে আউটপুট প্রদর্শন করতে হবে। একটা আউটপুট, এই জন্য % ডি হচ্ছে একটা, এবং চলকটাকে আমরা দেখিয়ে দিব। তারপর হচ্ছে শেষ করার জন্য কি, রিটার্ন 0। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সি প্রোগ্রামের একটা সাধারণ স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করেই মূলত আমরা বাকি প্রোগ্রামগুলো করব। তবে এটা হচ্ছে বেসিক্স একটা সিস্টেম, এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এখানে বলে দিলাম। তবে এখানে কিছু কিছু বিষয় খেয়াল করবে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ বা ইনক্লুড stdio.h বা ইন্টিজার মেন, এই প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা ছোট হাতের অক্ষরে লিখেছি। এবং মেন ফাংশনের পর সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে আমরা কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কি দেখাতে হয়েছে, সেমিকোলন দেখাতে হয়েছে। এবং এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, তার জন্য হচ্ছে এগুলো খেয়াল করে হচ্ছে আমাদেরকে ম্যাথ করতে হবে। সো আজ এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস থেকে হচ্ছে আমরা সি প্রোগ্রামের যেই ফরম্যাট অনুযায়ী সিম্পল প্রোগ্রাম, কন্ডিশনাল প্রোগ্রাম এবং লুপ প্রোগ্রাম নিয়ে হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে আমরা ক্লাস দিয়ে যাব। প্রথমে আমরা সিম্পল প্রোগ্রাম দেখব, তারপর হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রাম, তারপর হচ্ছে লুপ প্রোগ্রাম দেখব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।